হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান কিষান বাণী। কৃষি, মাছ চাষ, প্রাণী সম্পদ উন্নয়ন, সমবায়, ফল চাষ, কৃষি প্রযুক্তি, পলুপালন, গ্রামোন্নয়ন এ সব কিছু জানতে শুনুন কিষান বাণী। শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষান বাণী। আজ কিষান বাণী অনুষ্ঠানে আমরা একজন প্রগতিশীল কৃষক বন্ধুকে পেয়েছি, আলিমউদ্দিন দেওয়ানকে। আলিমউদ্দিন দেওয়ান এসেছেন নবগ্রাম ব্লকের পলসা গ্রাম থেকে। নমস্কার আলিমউদ্দিন দা। নমস্কার স্যার। আলিমউদ্দিন দার বয়স কত হলো? আমার বয়স এখন 67 বছর। 67। সংসারে কে কে আছে? সংসারে আমি, আমার ছেলে, আমার ওয়াইফ এবং বৌমা। তো 5 জনের সংসার? 5 জনের সংসার। 5 জনের সংসার। এই সংসার তো পুরোটাই চাষের উপরেই নির্ভর নাকি? হ্যাঁ স্যার, চাষের উপর নির্ভর। তো চাষের জমি কতটা? চাষের জমি আমার টোটাল জমি হয়েছে 20 বিঘে। 20 বিঘে? হ্যাঁ। আচ্ছা, কি করেন সারা বছর ধরে? সারা বছর ওই চাষবাসই করি। চাষবাস করেন? কি কি চাষ করেন? চাষের মধ্যে আমন মরশুমে পুরোটাই ধান থাকে। পুরোটাই মানে 20 বিঘেই? 20 বিঘেই ধান থাকে। আচ্ছা। ধানটা কেটে নেওয়ার পরে কার্তিক মাসে যখন ধানটা কাটি তখনই ওই জমিতেই কিছু সরষে থাকে। B9 জাতের সরষেটা বেশি লাগানো হয়। আর ওই সরষে কেটে নেওয়ার পর আপনার ওই জমিতে আবার তিল লাগানো হয়। আচ্ছা। আর কিছু জমিতে গম থাকে, খানিকটা আলু থাকে, একটু সবজি থাকে। একটু সবজি থাকে। এটা মোটামুটি কতটা জমিতে? 2 বিঘে আপনার সরষে, 10 কাঠা গম, 5 কাঠা আলু, আর বাকিটা আবার বোরোতে চলে যায়। তার মানে এটা দুবার আপনারা চাষ করেন? হ্যাঁ, বোরো আর আমন। কিন্তু এমনি তো সেচ ব্যবস্থার কোনো অসুবিধা নেই? না, সেচ ব্যবস্থা বছরে তো আমরা 3টে ফসল পেতে পারি। হ্যাঁ, 3টে ফসলই হয়। 3টে ফসলই হয়। আর আমনের সময় আমনটা পুরোটাই করেন? হ্যাঁ, পুরোটাই করেন। ওটাই একটা ফসলই হয়। আর বোরোর সময় বোরোটা করেন প্লাস ওর সঙ্গে ওইগুলো করেন? আচ্ছা। তো এখন তো আমনের সময়, সামনে তো আমন চাষ করবে। বোরো চাষে কেমন হলো? বোরো চাষ 15 বিঘে আছে। বৃষ্টির জন্য এখনো কাটাকাটি হয়নি সম্পূর্ণ, তবে কাটতে আরম্ভ করেছি ধান। আর ফলন মোটামুটি ভালোই হবে। ফলন ভালো হবে? এমনি কোনো অসুবিধা হয়নি? রোগ পোকার আক্রমণ কিছু হয়নি? না। আচ্ছা। ওই রোগ পোকার আক্রমণ হওয়ার কারণটা হচ্ছে যারা ইউরিয়াটা বেশি ব্যবহার করে, আচ্ছা, তাদের রোগ পোকাটা বেশি। রাসায়নিক সার? আপনারা কি সার ব্যবহার করেন? আমরা সাধারণত আমি ব্যবহার করি মিশ্র সার। হ্যাঁ। আচ্ছা। যেটা সুপার ফসফেট, পটাশ এবং ইউরিয়া এর একটা মিশ্রণ আছে। মানে রাসায়নিক সারই ব্যবহার করেন? হ্যাঁ, রাসায়নিক সারই। জৈব সার কিছু ব্যবহার করেন? জৈব সারের ভিতরে কিছু ব্যবহার করি না। জৈব সার তো এখন পাওয়া যায় না সেরকম, গোবর সারটা পাওয়াই যায় না। তো মধ্যে মাঝে আমি এই বছর একটা পরীক্ষামূলকভাবে করেছি। আপনার যে পোলট্রির যে ফার্মের যে লিটারগুলো পাওয়া যায়, ওই লিটারকে নিয়ে এসে সার গর্তে রেখেছি। আচ্ছা। সার গর্তে রাখার পর ওইটাতে আমি ওইগুলো কি কিনে আনতে হয়? হ্যাঁ, কিনে আনতে না, হয়? ওটা কিনতে হয় না, এমনি মানে ট্রাক্টর দিয়ে নিয়ে আসতে পারলেই হলো। আচ্ছা। মানে পয়সা কড়ি লাগে না। তো তারপরে ওইটাকে আমি এই মোটামুটি 25 লিটার জলে 2 কেজি গোবর, 1 কেজি বেসন, ওটা আরো কম লাগে কিন্তু আমার বাড়িতে ছিল, আমি দিয়ে দিয়েছিলাম। 1 কেজি বেসন, 1/2 কেজি গুড়, এইটার একটা মিশ্রণ করি। মিশ্রণ করার পর আপনার ওইটাতে পুরোটাই জল ঢেলে দিয়ে 25 লিটার। আচ্ছা। 25 লিটার জলটা ঢেলে দেওয়ার পর যখন ওই 7 দিন থেকে 10 দিন হয়ে যায়, তখন ওই জলটাকে ওই যে লিটার আমি নিয়ে এসেছিলাম সার গর্তে রেখেছি ওরই ওপরে ছড়িয়ে দিই। আচ্ছা। ওই ফলে হয় কি, মানে এইভাবে আমি 2-3 বার দিই।
তার ফলে হয় কি, ওই যে লিটারটা আমি নিয়ে এসেছিলাম ওটা একটা খুব মানে সুপার কম্পোজ তৈরি হয়ে হ্যাঁ যায়। তৈরি হয়ে যায়। আচ্ছা, মানে এটা খুব মোটামুটি কতদিন লাগে? ওটা কতদিন, মোটামুটি 20 দিন 25 দিন হলেই হয়ে যাবে। 20-25 দিনের হ্যাঁ, মধ্যেই ওটা তৈরি হয়ে যায়। দিয়ে তারপরে সেটা সেটা জমিতে সেটা কিন্তু আমরা ওই যখন আমি খরাতে মানে কোনো ফসল লাগার আগে যে জমি চাষটা দেয় সেই চাষের সময় ছড়িয়ে দিই। আচ্ছা, তাতে মানে ওটা জৈব সারের হ্যাঁ একটা জৈব কাজ। সারেরই কাজ করে। তাতে রেজাল্ট খুব ভালো হয়। আর আপনার জৈব সার হিসাবে ধনচাটা ব্যবহার করি। আচ্ছা, বাহ, এটা খুব ভালো, খুব ভালো যে জিনিস। মানে বর্ষার সময় করে, বর্ষার সময় লাগানো হয় আচ্ছা। এটা। ওই এই ধান এখন যে মানে আপনার যে বোরো ধানগুলো আছে সেই ধানটা কেটে নেওয়ার পর আবার চাষ দিতে হবে জমিতে, ওই তখনই ওইটা ছড়িয়ে দিই ওই ধনচেটা। ওটা হ্যাঁ ওটা একটু মানে 1-1.5 ফুট হলেই তখন কেটে আবার জমিতে মিশিয়ে দিচ্ছি। জমিতে মিশিয়ে দিই, চাষ দিতে দিতেই মিশে যায় এবং ওটাতে খুব উৎকৃষ্ট একটা সার, খুব ভালো সার, খুব ভালো সার, এটা খুব ভালো সার এবং জমির কি গুণগত মানটাও খুব ভালো থাকে, জমির স্বাস্থ্যটাও খুব ভালো থাকে। এই ধনচের যদি একবার বছরে চাষ করতে পারেন তাহলে তো সারা বছর আর আপনার ওই জমির আর কোনো অসুবিধা হবে না। এবং রাসায়নিক সারও আপনার অনেকটাই খরচ কমে যাবে, খরচও কমে যায় এবং রাসায়নিক সারটা খুব খারাপ। মানে রাসায়নিক সার জমিতে মানে ব্যবহার করে করে জমির মাটির যে গুণগত মান সেটাই একেবারেই নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, তার ফলে কি হয়েছে, তার ফলে মানে রোগের প্রাদুর্ভাবটা বেশি হচ্ছে। হ্যাঁ, প্রাদুর্ভাবটা বেশি হচ্ছে, যার দরুন বিষটা স্প্রে করতে হয়েছে। আর আমাদের চাষি ভাইরা তো সবাই জানে না কোন বিষটা ইউজ করতে হয়। তার মধ্যে ধরুন ওই যে ওষুধের দোকান যেগুলো থাকে, বিষের দোকান, ওরাই বিষটা দেয়। তো ওরা বেশিরভাগ সিস্টেমিক বিষটা দেয়। আচ্ছা, ওই সিস্টেমিক বিষটার মানে ডিউরেশনটা অনেক দিন থেকে যায় এবং ওটা ওই যে ফসল হয় যেটা খাদ্যশস্য তৈরি হলো তার মধ্যে আপনার স্টোরেজ হয়ে যায়। আচ্ছা, যার ফলে মানুষের আজকাল অসুখ বিসুখটা বেশি হচ্ছে, তাই তো। এটা খুব ভালো বুঝেছেন আপনি, খুব ভালো বুঝেছেন এবং ব্যবহার করছেন। এটাতেই আমরা খুব গর্বিত যে আপনি একজন সচেতন কৃষক বলবো। তো খুব সচেতনভাবে আপনি চাষবাস করছেন। তো এখন তো সামনে আমন চাষ করবেন, তো কি জাতের চাষ করেন? আমাদের ওখানটায় মেনলি আপনার ওটাকে বলছে BB11। হ্যাঁ, ওটার আমি ঠিক গভর্নমেন্ট নাম বলতে পারবো না, মানে গভর্নমেন্ট নামটা তো যখন সবটাই কি একই জাত? হ্যাঁ, একই জাত করেন। তার মানে ওই ধানটা আমাদের দিকে ব্যাপক লাগানো হয়, তার কারণ হচ্ছে ওই ধানটা আপনার কিষাণ মান্ডিতে বিক্রি করা হয়। হ্যাঁ, মানে বিক্রি করতে কোনো অসুবিধা হয় না। আচ্ছা, ওই ধানটা না হলে কিষাণ মান্ডিতে নিবে না। আচ্ছা, ওই জাতের যে ধানটা, কিন্তু ওটার মানে গভর্নমেন্ট নাম যেটা মানে ইন্ডিয়ান সরকারের যে রেজিস্টার, সে নামটা আমি ঠিক বলতে পারবো না। আচ্ছা, তো দাম কেমন পান? দাম তো গভর্নমেন্ট যেটা রেট ছিল 2300 কত ছিল বটে। হ্যাঁ, মোটামুটি 2400, ওই ক্যারিং নিয়ে 2400 পড়ে যেত। এইরকম ছিল কুইন্টাল। আচ্ছা, কুইন্টাল। আর এমনি খোলা মার্কেটে অনেক দামটা কম। আচ্ছা, 1800-1900 এরকম কুইন্টাল। প্রায় 20 বিঘে আমন ধান চাষ করবেন এবার। এর জন্য বীজতলার তো একটা তৈরি করতে হয়। বীজতলাটা কবে তৈরি করে? বীজতলায় মানে মোটামুটি জ্যৈষ্ঠ মাসের মিডিলের দিকে, মানে 15 থেকে 20-এর মধ্যে বীজতলাটা তৈরি করব। আর আষাঢ় মাসের প্রথম সপ্তাহে, মানে আমরা যেহেতু বাংলা মাস নিয়ে কাজ করি তো সেই জন্য আমি বাংলা মাসই বলছি। আর আষাঢ় মাসের প্রথম সপ্তাহে মানে প্রথমেই আর কি, প্রথম সপ্তাহেই আমরা বীজতলাতে ফেলে দেবো। বীজতলা তৈরি করছেন, এই বীজতলাটা তৈরির জন্য তো একটা বেশ যত্ন পরিচর্যার দরকার হয়। কারণ একটা সুস্থ সবল চারা যদি আমি পাই তবেই আমার ধানটা ভালো, পরের ধানটা মেন জমিতে যে ধানটা লাগাবো সেটা হয়। তার জন্য কি কি ব্যবস্থা? তো তার জন্য ব্যবস্থা আমরা প্রথমে যখন বীজটা ফেলবো আর কি জমিতে, যখন বীজতলাটা তৈরি করার জন্য বীজটা আমি ছড়াবো, তখন বীজটাকে ভিজিয়ে দিতে হয়। আর ওইটা আপনার আমন মরশুমে 24 ঘন্টা ভিজাতে হয়। আচ্ছা, আর কি দিয়ে ভেজান? এমনি জলে, প্লেন জলে 24 ঘন্টা ভেজালেন। হ্যাঁ, তো আর মানে ইয়ার জলে এই বড়োর সময় আপনার ওটা 72 ঘন্টা ভিজাতে হয়। আচ্ছা, তো যেহেতু 24 ঘন্টা ভিজাতে হয়, তো ওই বীজটাকে শোধন করার জন্য আপনার ওই 24 ঘন্টা জলে ভিজাতে হবে বীজটা। আচ্ছা, তার ক্ষেত্রে আমরা ওই 24 ঘন্টা রেখে বীজটা তুলে নিই।
নিয়ে তারপরে ওই জলে আবার ওই কার্বন ডাইঅক্সাইড 50 WP ওইটা 1 গ্রাম করে কেজি প্রতি 1 গ্রাম করে আমরা দিই, দিয়ে আবার যেটাকে বীজ শোধন বলে। হ্যাঁ, ওই বীজটা ফেলে দিলাম। আর এইটা যেহেতু 24 ঘন্টার মধ্যে বীজটা তুলে নিতে হয়, সেই জন্য প্রথমেই ওই 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 ওষুধটা আমরা দিয়ে দিই, ওই কার্বন ডাইঅক্সাইডটা। কার্বেন্ডাজাইম, হ্যাঁ, এটা আপনি মোটামুটি জলে গুলে তার মধ্যে বীজটা রেখে 24 ঘন্টা রেখে দেন আমনের ক্ষেত্রে। হ্যাঁ, আচ্ছা, দিয়ে তারপরে আমি জমিতে তারপরে ওই আপনার শুকিয়ে নিতে হয়, মানে ছায়া জায়গায় একটু শুকিয়ে নিতে হয়। একদিন রেখে দিলেই হয়ে যাবে, অঙ্কুর হয়ে যাবে, তখন আমরা ওইটা বীজতলায় ফেলে দিই। আচ্ছা, বীজতলায় ফেলে দিলেন? বীজতলায় ফেলে দিলাম, তারপরে ধরেন মোটামুটি কত দিনের বীজ আমরা জমিতে রোয়াই? আমরা মোটামুটি 25 দিন। 25 দিনের মোটামুটি রোয়াট লাগে, রোয়ান। আর এই সময় কি সার ব্যবহার করেন? এই সময়তে আমরা ওই প্রথমে যখন জমিটা তৈরি করি তখন ওই ডিএপি বা 10-20 এই ধরনের সার ব্যবহার করি। আর আপনার ইউরিয়া দিই, মধ্যে ইউরিয়া অল্প দিই। আর আপনার ওই ইউরিয়ার সঙ্গে যে ওই আপনার যে দানা বীজ যেটা, সেইটা আমরা ইউজ করি। আচ্ছা, দানা বীজটা দিলে ওর ডিউরেশনটা থাকে আপনার 45 দিন। আচ্ছা, ওই জমিতে রোয়ার পরেও ওই জমিটাতে আপনার মাজরা পোকার উৎপাত হবে না, 45 দিন থেকে যায়। মানে আমি জমি থেকে বীজটা তোলার পর জমিতে যখন রোপণ করি তখন ওই বীজতলাতে ওই বিষটা দিলে আর কি, নানা রকম বিষ আছে, তো ওই দানা বীজ যেগুলো ওইগুলো দিলে ওইটা সুস্থ সবল থাকে। এবং অনেকে করে না ওটা, আমি কিন্তু করি। ওই যখন বীজটা আমি অন্য জমিতে রোয়াবো তখন যে আটি বানতে হয়, বীজতলাকে উপরে একটা আটি বানতে হয়, ওইটা আপনি লিটার প্রতি 1 গ্রাম করে কার্বন ডাইঅক্সাইড 50 WP আচ্ছা, একটা বড় কিছুতে গুলে ওই বীজতলার মানে উপরের দিক ধরে নিচের দিকটা একটু করে ডুবিয়ে দিতে হবে। আচ্ছা, তাহলে মানে এটা দ্বিতীয়বার আপনি শোধন করছে, তাহলে হবে কি ওই ব্যাকটেরিয়া বা ছত্রাক ঘটিত অসুখ আসবে না। আর এলেও খুব ক্ষতি করতে পারবে না। এটা কিন্তু একদম খুব ভালো পদ্ধতি, অনেকেই করে না এটা। ওটা তো সেই প্রথমেই একবার শোধন করে নিল, দিয়ে তারপরে তুলে নিয়ে আবার মেন জমিতে রুইয়ে দিল। বীজতলাতেও অনেক সময় অনেকে চাষিকেই দেখি আমি, যেহেতু গ্রামের মানুষ আমি, অনেকেই করে না। আচ্ছা, আর আপনি ওটাকে আটির মতন করে আটিগুলোকেই একবার শিকড়টা জলের মধ্যে ডুবিয়ে নিচ্ছেন, দিয়ে তারপরে জমিতে রোপণ করছেন। এই জমিটা যখন রোপণ করছেন তখন রোপণের তো সারটার ব্যবহার করছেন বা কতগুলো চাষ দিচ্ছেন? রোপণের সময় আমরা মাটি দেখে চাষটা দিই। মানে আমার যদি দু চাষ যেটা বলি আমরা, দু চাষে যদি আমাদের মাটিটা ঠিক ভালো হয়ে যায় তাহলে আমরা চাষ দিই না। ওই দু চাষেই মই দিয়ে পুঁতে দিই, জমিটাতে রোপণ করে দিই। আর যদি দু চাষে মাটিটা আমাদের ঠিক না হয়, মানে একটু খারাপ হয়ে আছে কি ঘাস টাস এই রকম বুঝি, তাহলে আর একটা করে চাষ দিই। মোটামুটি 3টে চাষ। জৈব সার ব্যবহার করেন? জৈব সার তৈরির সময় জৈব সার তো ওই যারা লাগায় ধনচে টঞ্চে ওইগুলো, হ্যাঁ। তাছাড়া এমনি জৈব সার গ্রামের দিকে নাই বললেই চলে। আচ্ছা, আর ধনচেটাই তো যথেষ্ট। হ্যাঁ, যথেষ্ট, কিন্তু অনেকেই লাগায় না। যারা জমি সম্বন্ধে বা জমির স্বাস্থ্য সম্বন্ধে সচেতন নয়, তারা কিন্তু করে না খুব। ঠিক বলেছেন। আর আপনার ওই গোবর সারের পরিবর্তে এটার কিন্তু খুব ভালো কাজ। এটা আমি একদম মানে রেজাল্ট আমি হাতেই পেয়েছি। আর এটা দেওয়ার ফলে আপনার যে সারটা ওই লিটারের কথা বললাম, যে সারটা ওইটা যদি দেওয়া যায় তাহলে রাসায়নিক সার লাগবেই না। আচ্ছা, লাগবেই না। 2 নাম্বার হচ্ছে আপনার ইউরিয়াটা খুব অল্প পরিমাণে দিতে হবে। আর ইউরিয়াটা না দেওয়ার ফলে কোনো রকম পোকা বা কোনো অসুখের উপদ্রব হবে না। তো ফলনটা কেমন হয়? ফলন আমন ধানে মোটামুটি 20 মণ। 20 মণ মানে কাঠায় মণ। হ্যাঁ, ভালোভাবে চাষ করে সেরকম হবে। আর রোগ পোকার জন্য কোনো আগাম সতর্কতা কিছু নেন? না, আগাম সতর্কতা করাও ঠিক নয়। মানে আমার অসুখ যদি না হয় তো আমি ওষুধ খেয়ে কি করব? আচ্ছা,
তাহলে আপনাকে প্রতিদিন তো জমিতে যেতে হবে, দেখতে হবে রোগের আক্রমণ হচ্ছে কিনা বা কোনো জমি পোকার জিনিসটা- আক্রমণ হচ্ছে কিনা, হ্যাঁ, তাই না? জমি জিনিসটা হচ্ছে স্যার মা। হ্যাঁ, ঠিক। মাকে যদি আপনি প্রতিদিন দেখা করেন তো মা আশীর্বাদ করবে। হুম। তেমনি জমিকেও আপনি যদি প্রতিদিন বা দু একদিন অন্তর দেখা করেন তো জমিতে আপনাকে দুহাত তুলে ফসল দেবে, আপনি কোনোদিন লস হয়ে তার মানে আপনি চাষবাস করে বেশ ভালো রয়েছেন। হ্যাঁ, চাষবাস করে কিছু করতে পেরেছেন? জমি জায়গা করেছি, বাড়ি করেছি, এগুলো করেছেন? হ্যাঁ। আচ্ছা, মানে ছেলের আমার মেয়ের বিয়ে দিয়েছেন? ছেলের বিয়ে দিয়েছি। আচ্ছা। এবং আমার বাবার সময় যে অর্থনৈতিক যে কাঠামো ছিল তার থেকে আমার উপরবালার আশীর্বাদে অনেক ডেভেলপ হয়েছে। কেন হয়েছে সেটা হচ্ছে আপনি সচেতনভাবে চাষবাসটা করেন। হ্যাঁ। আর এটা যদি আপনি পুরনো পদ্ধতিতে বা চিরাচরিত পদ্ধতি মেনে চাষ করতেন তাহলে হয়তো না। এত ফলনও হতো না, এত লাভও হতো না, তাই না? না, তাহলে বন্ধুরা, এতক্ষণ আমরা আলিমুদ্দিন দেওয়ানের যে চাষবাস, সেই চাষবাসের অভিজ্ঞতার কথা শুনলাম আমরা। এবং আলিমুদ্দিন দেওয়ান যে শুধু যে চাষ করেন তা নয়, বিভিন্ন দপ্তরের সঙ্গে যোগাযোগ রেখে বিজ্ঞানসম্মত উপায়ে কিন্তু চাষবাস করেন। তাতে কিন্তু উনি অনেক লাভবানও হয়েছেন এই চাষবাস করে। আপনারা তার কথা শুনলেন। তো এতক্ষণ আলিমুদ্দিন দা আপনার অভিজ্ঞতা কথা বলার জন্য আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধু, শ্রোতা বন্ধু প্রত্যেকের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। নমস্কার স্যার। हर जोखिम से निकल कर फसल आए, सुरक्षित हो जाए। फसल बीमा से हर किसान अब आत्मनिर्भर हो जाए। संकट के समय प्रधानमंत्री फसल बीमा योजना किसानों के लिए वरदान है। अब सूखा पड़े या बाढ़ आ जाए कोई डर नहीं। अब ओले पड़े या कीट पतंगे फसल खा जाए कोई फिक्र नहीं, क्योंकि हमने लिया है प्रधानमंत्री फसल बीमा। बुआई से फसल कटाई तक हर जोखिम का दावा, न्यूनतम प्रीमियम पर अधिकतम भुगतान का वादा। योजना से हर साल जुड़ रहे हैं 5 करोड़ से ज्यादा किसान। अब आपकी है बारी। नजदीकी कृषि कार्यालय, सहकारी समिति, बैंक शाखा, अधिकृत बीमा कंपनी या जन सेवा केंद्र में स्वेच्छा से करा सकते हैं पंजीकरण। फसल बीमा पोर्टल या फसल बीमा ऐप द्वारा भी कराया जा सकता है पंजीकरण। प्रधानमंत्री फसल बीमा योजना, आपकी फसलों का संपूर्ण सुरक्षा कवच। कृषि एवं किसान कल्याण मंत्रालय, भारत सरकार। পরবর্তী প্রসঙ্গে যাওয়ার আগে আসুন আমরা শুনি লোকগীতি, শিল্পী কণা ভদ্র। আমার কচি গাছের মাচানেতে লাউ ধরেছে, আমার কচি গাছের মাচানেতে লাউ ধরেছে। মিনসে যে তাই বাজার থেকে চিংড়ি এনেছে, মিনসে যে তাই বাজার থেকে চিংড়ি এনেছে। আমার কচি গাছের মাচানেতে লাউ ধরেছে, আমার কচি গাছের মাচানেতে লাউ ধরেছে। লাউ চিংড়ি খেতে যে বড়ই ভালোবাসে, গরম ভাতে মেখে খাবে বসে আমার পাশে। লাউ চিংড়ি খেতে যে বড়ই ভালোবাসে, গরম ভাতে মেখে খাবে বসে আমার পাশে। আবার পায়েস খাবে বলে যে পায়েস খাবে বলে গুড়ের বায়না দিয়েছে। আমার কচি গাছের মাচানেতে লাউ ধরেছে, আমার কচি গাছের মাচানেতে লাউ ধরেছে। এতক্ষণ শুনলেন লোকগীতি, শিল্পী কণা ভদ্র।
प्रधानमंत्री किसान मान धन योजना। मिलेगा पेंशन का सहारा, कृषक ना होगा बेसहारा, जुड़ेगा खुशियों से नाता, कटेगा सुख से बुढ़ापा, सुरक्षित होगा अन्नदाता, सुरक्षित होगा अन्नदाता। प्रधानमंत्री किसान मान धन योजना से लघु सीमांत किसानों का भविष्य होगा सुरक्षित और 60 वर्ष की आयु से 3,000 रूपए मासिक पेंशन होगी सुनिश्चित। 55 रूपए से 200 रूपए की मासिक किश्त देकर प्रवेश कर सकते हैं। 18 से 40 वर्ष तक के किसान इस अंशदायक योजना में सरकार देगी बराबर का योगदान। सभी किसान भाई बहन इस योजना के लाभ के लिए जन सेवा केंद्र में जाएं और अपना निःशुल्क नामांकन कराएं। प्रधानमंत्री किसान मान धन योजना, अन्नदाता के परिश्रम को संबल, पेंशन से सुरक्षित उनका कर। कृषि एवं किसान कल्याण मंत्रालय, भारत सरकार द्वारा जनहित में जारी। বন্ধুরা, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বহরমপুর ব্লকের বহরুল গ্রামের একটা পুকুর পাড়ে। এই পুকুর পাড়ে দাঁড়িয়ে আমরা পেয়েছি দুজন কৃষক বন্ধুকে, যেনারা এই পুকুরে মাছ চাষ করে জীবিকা নির্বাহ করেন। আসুন একটু পরিচয় করি। আপনার নাম? আমার নাম অসিত সরকার। অসিত সরকার। আপনার? ষষ্ঠীচরণ সরকার। আপনাদের তো এই পুকুরটা নাকি? হ্যাঁ, আমাদের যেহেতু 5 ভাইয়ের পুকুর। হ্যাঁ। তো আপনারা এখন 2 ভাই এখানে রয়েছেন। হ্যাঁ। সামনাসামনি আমরা 2 ভাইকে পেয়েছি। তো এই যে পুকুরটা আমরা দেখছি, এই পুকুরটা কতটা? 1 একর 85 শতক জলা। এই জলাটা হচ্ছে 1 একর 85 শতক। আর পার নিয়ে আছে এর 1 হেক্টর। 1 হেক্টর 7.5 বিঘে। 7.5 বিঘে, মানে 7.5 অনেকটাই বড়। অনেকটাই বড়। এবং পাড়ে তো দেখছি প্রচুর গাছও রয়েছে, কলার গাছ থেকে সজনের গাছ, আম গাছ। আয় হয় তো? খাবার হয়, কিছু বিক্রি হয়, সব তো খেতে লাগে না, কিছু হয়তো বিক্রি করা যায়। মানে বিক্রি করার উদ্দেশ্য নিয়েই তো এটা করা। যে পুকুরে পাটটাকে ফেলে না রেখে সেখান থেকে যদি কিছু আয় করা যায়, তাই তো সেই উদ্দেশ্য নিয়ে করা। এই আমের গাছগুলো দেখছি কি ধরনের আম এগুলো? এগুলো ধরুন বিভিন্ন জাতের আছে, আগে সব বাবা লাগিয়ে গেছে, তো ওই জাত খুব একটা ভালো না, তবে খাওয়া হয়। রানী বা ওই আপনার যেটা বলে বোম্বাই, এই ধরনের জাত আছে। এই পুকুরে কি ধরনের মাছ চাষ হয়? মানে ডিম পোনা চাষ হয়, না ধানি পোনা হয়, না চারা পোনা ফেলে আপনারা সেগুলোকে বড় করেন? আমাদের এই পুকুরে মোটামুটি ধরুন ধানি চাষই হয়, কিন্তু যেবার পুকুর মারা হয়, পুকুর মারা হলে সেই বছর ডিম চাষ করে ডিম বিক্রি করে তারপরে প্রয়োজনীয় মতো সেই চারা পোনা আপনার পোনা রেখে চাষ করা হয়। আর এখন যতদিন 2-3 বছর 4 বছর অন্তর মারা হয়, না মারা অবস্থায় এই ধানি পোনাই চাষ করা হয়। 1/2 ইঞ্চি 1 ইঞ্চি পরিমাণ ধানি, এবং কখনো হয়তো 2 ইঞ্চি 2.5 ইঞ্চি পোনার ফেলা হয় পুকুরে, চাষ করা হয়। আর কাপ ধরনের যে চারাগুলো আছে, বিদেশি চারা, যেমন ধরুন সিলভার কাপ, গ্লাস কাপ এবং আমেরিকান রুই, এগুলো করা হয়। আর তার সঙ্গে ধরুন কাতলা, মৃগেল, রুই এইসবের চাষ করা হয়। সময়ে কিছু অন্য মাছও হয় আমাদের পুকুরে, কিন্তু সেটা সীমিত। হ্যাঁ, তবে আমরা ওই চাষে আমল দিই না, মূলত ওই 6 ধরনের চাষই আমরা করে থাকি। খাবার হিসাবে কি দেন? খাবার হিসাবে ধরুন ওই সরষের খোলটা আমরা বেশি ব্যবহার করছি, গোবর সার। হ্যাঁ, আমি আগে হয়তো পেতাম, সরকারি কিছু অনুদানে হয়তো খাবার কিছু পেয়েছি, কিন্তু সেটা এবছর পাইনি। এবছর আমি সরষের খোলই দিয়েছি। তো এই মাছ যে যখন ফেলছেন, কোন সময় ফেলেন? ধরুন এই তো আষাঢ়, মানে জুন জুলাই। হ্যাঁ, জুন জুলাই, আগস্টেও ফেলেছি কিছু, আগস্টে কিছু ব্রিকেট বা সিলভার এগুলো ফেলেছি কিছু। আবার ধরুন মানে প্রায় ফাল্গুন মাসের দিকে ওই আমেরিকানটা যখন আমদানি হয়, তখন আমেরিকানটা ফেলবো। মানে মোট কথা ধরুন বর্ষা আগাম হলে আগাম মাছ ফেলা হয়, এবং সেটা যদি পোনা না পাওয়া যায় তাহলে একটু ধরুন বড় মাছ, মানে 1 ইঞ্চি 1.5 ইঞ্চি 2 ইঞ্চি 2.5 ইঞ্চি বা 50 গ্রাম 60 গ্রাম পর্যন্ত চারা পোনা ফেলা হয় অন্য পুকুর থেকে। তবে বর্ষা যদি দেরিতে হয়, তখন আমাদের তো চাষবাস বুঝতেই পারছেন, কারণ পয়সার ব্যাপার। এই থেকে আমরা পয়সা অতটাই করতে পারছি না। সরকার থেকে যদি আমাদের কিছু দান করে, মানে অনুদান দেয় যদি, তাহলে আমাদের চাষবাসটা আরও ভালো উন্নত হবে, আরও ভালো করা যাবে, বড় মাছ আরও করা যায়। তো এই যে মাছটা ফেলছেন, ধরুন মাছটা ফেলার কতদিন পরে সেই মাছগুলোকে তুলে বাজারজাত করে? এই মাছগুলো ধরুন আমরা যেগুলো ধানি পোনা ছাড়ি, তার সঙ্গে তো 2-3 বছর থাকে মাছটা। অন্য মাছরা থাকে যে মাছগুলো 1 কেজি হয়তো 500, 700 বা 1.5 কেজি, 2 কেজি, এগুলোকে বাছাই করে দেওয়া হয় প্রতি বছর। মাসে একবার করে চাপ দিতে হয়, চাপ না দিলে তো আপনার বড় হবে না মাছটা। ওই কারণে মাসে মাসে চাপ দিয়ে মাছটাকে বড় সতেজ করা যায়,
এবং যেগুলো বিক্রি করার মতো সেগুলো বিক্রি বাজারে তুলে নেওয়া হয়, তুলে নিয়ে ছোটগুলো আবার বড় হয়, সেগুলো এইভাবেই মাছটা চাষ করা হয়। এবার ধরুন মাছ তুলে বিক্রি করে দিলেন, তার মানে পুকুরে মাছ তো অনেকটা কমে গেল। হ্যাঁ কমে গেল, তারপরে কি আবার মাছ ফেলেন? হ্যাঁ, আবার মাছ ফেলতে হয়। সারা বছর পেলে আমরা ফেলি, কিন্তু সারা বছরই চলে, ওইভাবে চলে। দেখা যায় অন্য পুকুরে যাদের কারোর অন্য ছোট মাছ আছে, সেই পুকুর থেকে নিয়ে আমরা আমাদের পুকুরে ফেলেই, মানে কিনে। ব্যাপারটা হচ্ছে যে তোলা পাড়ার ব্যাপারটা হচ্ছে যে সংখ্যা, এখন যে মাছটা বড় মাছটা উঠে গেল, তারপরে যে বড় মাছটা সেগুলো তারা বড় হচ্ছে, যারা পোনা থাকলে তারা পরপর বড় হচ্ছে। এইভাবে যখন সুযোগ পাওয়া যায় একটু ভালো চারার, তখন পরিমাণ মতো যে কীভাবে দিলে ভালো হয়, কতটুকু দিলে চাষটা ভালো হয়, সেইভাবেই দেওয়া হয়। কি ধরনের রোগ হতে পারে বা হয়? আমাদের এখানে রোগ ধরুন সেরকম হয় না, আগে একটা হতো, ওই আপনার গা খসা বা মুখে ঘা, মুখে ঘা, 2 বছর থেকে এখন আমার পুকুরে কোনো রোগ নাই। না, মানে পুকুরে তো একটা পরিচর্যা তো করেন, পরিচর্যা করেন, চারিদিক পরিষ্কার করে, নোংরা পরিষ্কার করে তুলে দিতে হয়, মানে লেবার টেবার দিয়ে পরিষ্কার করে, তারপরে আমরা আবার জাল টাল ট্রেনে, তারপরে মানে দেখছেন কত পরিষ্কার, পরিষ্কারই তো দেখা যায়। পাশে যে গাছগুলো আছে সেগুলো তো পুকুরে আমাদের কোনো অসুবিধা হচ্ছে না, কারণ গাছগুলো এমনভাবে আছে যে পুকুরে সবসময় রোদটা পায়। এই রোদ পাওয়ার জন্য পুকুরটা মোটামুটি ধরুন মাছ চাষটা ভালোই হয়, খারাপ তো হয়তো এই যে মাছ চাষ করছেন, মোটামুটি একটা ধরুন একটা টার্মে যদি আমি বলি, তো কেমন খরচ হয় বা সেটা বিক্রি করে কত লাভ হয়? মানে ওই হিসাবটা আমরা থাকে না, ধরুন আমরা মাসে মাসে হয়তো জাল ফেলার চেষ্টা করি, এবং সেই মাছ তুলে বিক্রি করি, দেখা গেলো 20, 25, 30 হাজার টাকা হলো, তার থেকে হয়তো 2 কুইন্টাল। আমরা হয়তো ধরুন বছরে 7 থেকে 8 বার মাছ ধরি, কোনোবার হয়তো 35,000, 40,000 এরকম করে দেখা গেল যে একটা সিজনে হয়তো ধরুন 2.5 লাখ 3 লাখ টাকা উঠলো। এইবার চাষের খরচটা বাদ দিয়ে দেখা গেল সেখানে 2-2.5 লাখ টাকা আমাদের ভাগাভাগি হয়। এটা আরেকটু যদি পরিচর্যা করা যায় অনেকটা বেশি লাভ হবে পুকুরে। এবং এই পুকুরগুলো তো ধরুন সবুজ খাদ্য এবং খাদ্যপ্রাণ খুবই বেশি আছে জলে, যার জন্য এই পুকুরগুলোতেও মাছ চাষ ভালোই হয়। এবং এই মাছগুলো এত বাড়ে এবং খুব উৎকৃষ্ট ধরনের এবং খুব সুস্বাদু, মানে এর নাম আমরা যখন আড়তে যাই তখন এর ডাক নাম হয় রানী। এবং আড়তদারকেও দেখেছি যে তারা আমাদের পুকুরে অনেক মাছ এসছে, ধরুন 5-7 গাড়ি, তার মধ্যে আমাদের পুকুরে মাছটা তুলে রাখে খাওয়ার জন্য। অর্থাৎ স্বাস্থ্যসম্মত হিসাবে যে মাছটা সেটা এখানে চাষ হয়। এখন যদি শুনুন, এখনও অসুখ হয়নি, অসুখ হয়ও না, তবে একটা কথা বলি যে যেভাবে রাসায়নিক দিয়ে চাষ করা হয় সেগুলো মাছের প্রতি অ্যাফেক্টেড, এবং এখন বর্তমানে অসুখ বিসুখের ব্যাপার আছে, যার জন্য আমরাও চেষ্টা করি যে মাছটাকে একদম আপনার অর্গানিক পদ্ধতিতে এই খোল দিয়ে, কুড়ো দিয়ে, গোবর দিয়ে যাতে মাছটাকে চাষ করা যায়, এই পদ্ধতিটাই আমাদের আছে। আমরা বিষ প্রয়োগ করি না। 2 কুইন্টাল গোবর দিলাম, তাতে আপনার মোটামুটি 50 কেজি খোল দিয়ে কদিন পচিয়ে রাখলাম, রেখে তারপরে আবার পুকুরে দিলাম, তাহলে খাবারটা ভালো হয় মাছের। আর যত্নটা কিভাবে করেন, যে পুকুরের পরিচর্যাটা কি করে করেন? যখন পুকুরে নোংরা হয়ে যায় তখন আমরা চুন দিই, আর তারপরে চুন দেওয়ার পরে আবার সর্ষের খোল দিলে জলটা পরিষ্কার হয়ে যায়, আর খাবারও হয়। আর মাঝে মাঝে তো জাল টেনে, মাঝে মাঝে ওই মাছে একবার করে জাল টেনে আমরা মানে মাছটাকে মানে ভালো করি, মানে শক্ত মাছটা শক্ত হলে পরে ভালো হবে। মাছের পরিচর্যাটা ঠিকই আছে, কিন্তু একটা কথা কি হচ্ছে জানেন, যে এই রারবঙ্গী, এটা রার মাটির মাছ, রার মাটি এদিকে যত আছে সেই রার মাটির মধ্যে আমাদের মধ্যকালীন রার, এটা এই মধ্যীয় রারের তো মধ্যকালীন রারই এটা, এবং এখানকার মাছ উৎকৃষ্ট হয় এবং ভালো হয়। আমাদের পুকুরটার নাম বিশার পুকুর, বহু মানে আপনার মোটামুটি ধরুন কয়েক হাজার বছর আগেকার প্রতিষ্ঠিত পুকুর। যাক, আমাদের হাতে এসছে বংশ পরম্পরায়, যেভাবেই হোক আমরা ক্রয় করে, আমার বাবা এটা করে গেছেন, তো আমরা খুব মৎস্য চাষ যা হয় তাতে আমরা সুখী। তাহলে বন্ধুরা, এতক্ষণ আমরা বহরমপুর ব্লকের বহুরুল গ্রামের একটা পুকুর পাড়ে দাঁড়িয়ে কিছু কৃষক বন্ধুদের সঙ্গে আমরা কথা বললাম এই মাছ চাষ নিয়ে। আর এই মাছ চাষ নিয়ে এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন অসিত সরকার, ষষ্ঠীচরণ সরকার, অধীর সরকার। আপনাদের সবাইকে আমাদের আকাশবাণী মুর্শিদাবাদের পক্ষ থেকে নমস্কার।